সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছো। তোমরা জানো যে সারা বিশ্ব জটিল সময় অতিক্রম করছে, আমরাও তার ব্যতিক্রম নই। কোভিড-19 নামক এক মহামারীতে আমরা আক্রান্ত। এখনো এর যেহেতু কোনো রকম প্রতিষেধক তৈরি হয়নি, তাই এর আক্রমণ থেকে বা সংক্রমণ থেকে বাঁচতে গেলে আমাদের সচেতনতার বিকল্প নেই, সচেতন হতে হবে এবং এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এগুলো হলো, আমরা পারতপক্ষে ঘরের বাইরে যাব না, যদি যেতে হয়, বিভিন্ন কারণে যেতে হয়, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। আর সামাজিক দূরত্ব বজায় রাখবো, এটাও অবশ্যই করণীয়। আর কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নেব। এর মাধ্যমে হয়তো এই সংক্রমণের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। যদি কোনো কারণে আমরা কেউ আক্রান্ত হই বা আমাদের কোনো স্বজন আক্রান্ত হন, তাহলে আমরা ভয় পাবো না, ভয় পাওয়ার কিছু নেই। এটাকে গোপন না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেব এবং সেই অনুসারে আমরা সুস্থ হয়ে ওঠার চেষ্টা করব। নিজেও সাহস মনে রাখবো এবং কেউ আক্রান্ত হলে তাকেও সাহস দেব। যাই হোক, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুস্থ থাকবে। তো আমরা এবার আমাদের পাঠ পরিক্রমার মধ্যে প্রবেশ করি। দিনাজপুর সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি করবী রায়, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, তোমাদেরকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ে একটি প্রাণী সম্পর্কে আমরা আজকে পড়ব। গত লেকচারে আমরা এই অধ্যায়ের একটি প্রতীক প্রাণী সম্পর্কে আমরা জেনেছিলাম, আর আরেকটা প্রাণী সম্পর্কে আমরা জানব, সেটা হলো যে ঘাসফড়িং। ঘাসফড়িং সম্পর্কে আজকে আমরা পড়ব। তো কোনো একটা প্রাণী পড়তে গেলে যে তার প্রাণী জগতে তার অবস্থান সম্পর্কে জানতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা সবার আগে জেনে নেই তার প্রাণী জগতে তার অবস্থানটা, হ্যাঁ, সিস্টেমেটিক পজিশনটা আমরা জেনে নিই। এর ফাইলাম হলো আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, অর্ডার অর্থোপটেরা, ফ্যামিলি অ্যাক্টিনিডি, জেনাস পাইকোলোসেরাস, স্পেসিস পিকটাস, অর্থাৎ পাইকোলোসেরাস পিকটাস বৈজ্ঞানিক নাম। তো বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে যে বিষয়টা প্রায় শিক্ষার্থীদের মধ্যে হয়তো একটু অসচেতন থাকার জন্য ভুল হয়ে যায়, সাধারণত লক্ষ্য করি আমরা, সেটা হলো যে অবশ্যই জেনাস এবং স্পিসিসের নিচে আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করতে হবে। এই বিষয়টা যেন তোমরা ভুলে না যাও। তো আর্থ্রোপোডা পর্বের আমরা প্রাণী পড়ছি। আর্থ্রোপোডা প্রাণীর পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে। বিভিন্ন যে পর্বগুলো আছে তার মধ্যে প্রাণী জগতের আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। তো এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কিছু বৈশিষ্ট্য আছে, এদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এদের যে বৈশিষ্ট্যগুলো খুব অন্যতম বৈশিষ্ট্য, সেটা হলো যে এরা সন্ধিযুক্ত, এদের পা বিদ্যমান, এদের পুঞ্জাক্ষী আছে, এদের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের এবং হিমোসিল ধরনের। এরপরে এদের যে রেচন তন্ত্র মালপিজিয়ান নালিকা, আর এদের শ্বসনতন্ত্র ট্রাকিয়া। এবারে এই প্রাণী সম্পর্কে জানতে গেলে অনেকগুলো বিষয় সম্পর্কে আমাদেরকে আলোকপাত করতে হয়। তো সবগুলো বিষয় সম্পর্কে তো যাওয়া সম্ভব না একটা ক্লাসে। তো আজকে এই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে চেষ্টা করছি। সেটা হলো খুব গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে প্রশ্ন যদি হয়ে থাকে তাহলে এই বিষয়টা সবার আগে প্রশ্নকর্তার মনে এসে যায়। সেটা হলো যে এর দর্শনেন্দ্রিয় সম্পর্কে।
এর আলোক সংবেদী যে অঙ্গ দর্শনেন্দ্রিয় সেটা হলো নাম হলো পুঞ্জাক্ষী। এই পুঞ্জাক্ষীর গঠন সম্পর্কে তোমাদের কাছে বলবো যে পুঞ্জাক্ষী শব্দ থেকে তোমরা বুঝতে পারছো যে পুঞ্জ অক্ষী অনেকগুলো সরল চোখ নিয়ে এদের পুঞ্জাক্ষী গঠিত, এবং এই প্রত্যেকটা সরল চোখকে বলা হয় ওমাটিডিয়াম। তো এই ওমাটিডিয়াম আমাদের যে ঘাসফড়িংয়ের প্রায় 2000 ওমাটিডিয়াম নিয়ে একটা পুঞ্জাক্ষী গঠিত। এই ওমাটিডিয়ামগুলো এমনভাবে কাজ করে যে প্রত্যেকটা এদের গঠনও যেমন অভিন্ন একই রকম, সেরকম এরা প্রতিবিম্ব সেভাবেই গঠন করে যেন সম্মিলিতভাবে ঘাসফড়িং সেই যে বস্তুটা দেখতে চায় সেটা দেখতে পারে। তো ওমাটিডিয়ামের গঠন সম্পর্কে আমরা সবার আগে বলবো। একটা ওমাটিডিয়াম মোটামুটি এই 10টা অংশ নিয়ে গঠিত। অংশগুলো দেখো কি কি। একটা হলো কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, আইরিশ পিগমেন্ট সিল বা আইরিশ রঞ্জক আবরণী। এরপরে আসলো রেটিনুলার কোষ, র্যাবডম, রেটিনাল পিগমেন্ট সিল। এরপরে বেসাল মেমব্রেন বা ভিত্তিপর্দা, আর হলো স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। এই অংশগুলো নিয়ে গঠিত। তো প্রত্যেকটা অংশ সম্পর্কে এবার আমরা ধারণা নেব। তো প্রথমেই আসি কর্নিয়া। কর্নিয়াটা, তো তার আগে তোমাদেরকে একটা বলি যে এই যে পুঞ্জাক্ষী ঘাসফড়িংয়ের প্রায় 2000 ওমাটিডিয়াম নিয়ে গঠিত, এগুলো কিন্তু কিউটিকল নির্মিত একটা আবরণ দ্বারা আবৃত থাকে এবং বাইরের দিকে এটার অবস্থান হলো ঘাসফড়িংয়ের মস্তকের হলো পৃষ্ঠদিকে দুটা পুঞ্জাক্ষী অবস্থান করে। তো প্রথমে যেটা বললাম যে প্রথমে আসি কর্নিয়া। কর্নিয়াটা কি? এটা হলো যে একটা ওমাটিডিয়ামের সবচেয়ে বাহিরের অংশ। এটা ষড়ভুজাকার, স্বচ্ছ, উত্তম। এর কাজ হলো যে লেন্সের মতো কাজ করে। কি করে? যে বাহির থেকে আলোক রশ্মি এই কর্নিয়ার মধ্য দিয়ে ওমাটিডিয়ামের মধ্যে প্রবেশ করে। এবার আসি 2 নম্বরে কর্নিয়াজেন কোষ। কর্নিয়ার নিচেই চ্যাপ্টা প্রকৃতির চ্যাপ্টা ধরনের দুটা কর্নিয়াজেন কোষ অবস্থান করে। এই কর্নিয়াজেন কোষের হলো কাজ হলো যে কর্নিয়াজেন কোষ যে ক্ষরণ করে, এর থেকে যে ক্ষরণ পদার্থ নিঃসৃত হয় সেটা থেকেই হলো কর্নিয়া গঠিত হয়। এবারে 3 নম্বরে আসি ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ হলো একটি ওমাটিডিয়ামের মধ্যে ক্রিস্টালাইন কোন থাকে। এই ক্রিস্টালাইন কোনকে ঘিরে 4টা দীর্ঘ ক্রিস্টালাইন কোষ অবস্থান করে। 4টা দীর্ঘ প্রকৃতির, লম্বা প্রকৃতির ক্রিস্টালাইন কোষ অবস্থান করে। ক্রিস্টালাইন কোষগুলোর কাজ হলো ক্রিস্টালাইন কোষ থেকে যে ক্ষরণ পদার্থ নিঃসৃত হয় সেই ক্ষরণ পদার্থ থেকেই হলো ক্রিস্টালাইন কোন গঠিত হয়। এবারে আসি আমরা ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোনটা হলো ক্রিস্টালাইন কোন কোষ যে বললাম যে 4টা ক্রিস্টালাইন কোন কোষ, এই 4টা ক্রিস্টালাইন কোন কোষের মাঝখানে মোচাকৃতি স্বচ্ছ গঠন বিশিষ্ট একটা অঙ্গ অবস্থান করে। এটা প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে। বাহির থেকে কোনো আলোক রশ্মি যখন কর্নিয়ার মধ্য দিয়ে প্রবেশ করে তখন ক্রিস্টালাইন কোণে তা প্রতিসৃত হয়ে র্যাবডমে প্রবেশ করে, অর্থাৎ ওমাটিডিয়ামের মধ্যে প্রবেশ করে। এরপরে আসি আমরা আইরিশ পিগমেন্ট সিল। এই উপরের যে গঠনটা বললাম সেই গঠনটাকে ঘিরে, অর্থাৎ সবচেয়ে বাহিরে যে ক্রিস্টালাইন কোন কোষ, এই ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে কালো রঞ্জক পদার্থের একটা আবরণ অবস্থান করে। তো এটা আবার আলোর তীব্রতা অনুসারে কাজ করে। তীব্র আলোতে এই আইরিশ পিগমেন্ট সিলগুলো এগুলো হলো প্রসারিত হয়ে এই সম্পূর্ণ ক্রিস্টালাইন কোন কোষগুলোকে ঢেকে রাখে। আবার মৃদু আলোতে এরা করে কি, যে সংকুচিত হয়ে এদেরকে কিছুটা উন্মুক্ত করে দেয়। এরপরে আসি আমরা রেটিনুলার কোষ। আমরা যেখানে
ক্রিস্টালাইন কোন কোষ দেখলাম। ক্রিস্টালাইন কোন কোষের ঠিক নিচে, ক্রিস্টালাইন কোন কোষের ঠিক নিচে 7 থেকে 8টা রেটিনুলার কোষ, এরা হলো বৃত্তাকারে অবস্থান করে এবং র্যাবডমকে ঘিরে এরা বৃত্তাকারে অবস্থান করে। এদের কাজ হলো যে এদের থেকে যে খরিত পদার্থ, যে পদার্থগুলো খরিত হয়, মিশ্রিত পদার্থ দিয়ে র্যাবডম গঠিত হয়। এরপরে আসি র্যাবডম। আমরা উপরে যে ক্রিস্টালাইন কোন দেখলাম, ক্রিস্টালাইন কোণের ঠিক নিচে র্যাবডম লম্বাকৃতির যে গঠনটা লক্ষ্য করা যায় সেটাই হলো র্যাবডম। এই র্যাবডম হলো স্বচ্ছ প্রকৃতির এবং এটা অনুদৈর্ঘ্য ভাবে রেখাঙ্কিত থাকে। এই র্যাবডমের কাজ হলো যে এই আলোকরশ্মি কর্নিয়াকে ভেদ করে কর্নিয়ার ভিতর দিয়ে যখন ক্রিস্টালাইন কোণে আসলো, ক্রিস্টালাইন কোণ দ্বারা প্রতিসৃত হয়ে র্যাবডম এই আলোকরশ্মিটাকে হলো গ্রহণ করে, গ্রহণ করে, এটাই হলো কাজ। এরপরে আসি আমরা রেটিনাল পিগমেন্ট সি। এই যে আমরা রেটিনুলার কোষগুলো পড়লাম, আচ্ছা রেটিনুলার কোষগুলোর আরেকটা বিষয় আছে যে এই রেটিনুলার কোষগুলোর মধ্যে যে নিউক্লিয়াসটা কিন্তু সবসময় অবস্থান করবে যে ক্রিস্টালাইন কোন কোষের কাছাকাছি অবস্থান করবে। এবারে আসি রেটিনাল পিগমেন্ট সি। হ্যাঁ, রেটিনাল যে রঞ্জক আবরণী, এটা হবে কি যে রেটিনুলার যে কোষগুলোকে ঘিরে কালো রঞ্জক পদার্থের একটা পর্দার মতো অংশ এটা থাকে। এটা হলো পিগমেন্ট রঞ্জক নিয়ে গঠিত। এরাও আলোর তীব্রতার সাথে সংকুচিত প্রসারিত হয়। তীব্র আলোতে এরা করে কি যে প্রসারিত হয়ে প্রায় সম্পূর্ণ ওমাটিডিয়ামকে ঢেকে রাখে। আবার মৃদু আলোতে এরা আবার সংকুচিত হয়ে এই ভিত্তি পর্দার দিকে চলে আসে, তখন আবার এই অংশটা কিছুটা উন্মুক্ত হয়। এরপরে আসলে হলো ভিত্তি পর্দা বা বেসাল মেমব্রেন। সম্পূর্ণ ওমাটিডিয়ামটি একটি পাতলা পর্দার উপর অবস্থান করে। তো একটা তো ওমাটিডিয়াম না, তোমরা জানো যে 2000 ওমাটিডিয়াম। তো 2000 ওমাটিডিয়াম পরপর সজ্জিত হয়ে একটা ভিত্তি পর্দার উপর পরপর সজ্জিত হয়ে একটা বৃত্তাকার গঠন তৈরি করে। তো সম্পূর্ণ তাহলে কি হলো, একটা ওমাটিডিয়াম এই পাতলা ভিত্তি পর্দার উপর অবস্থান করে। তো ভিত্তি পর্দাটা তাহলে কাজ কি হলো, এর কাজ হলো ওমাটিডিয়ামকে ধারণ করা। এরপরে আসলে হলো স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। এটা এই ওমাটিডিয়াম থেকে যে স্নায়ুতন্তুটা বের হয়, সেই স্নায়ুতন্তুটাকে মস্তিষ্ক পর্যন্ত এটাকে নিয়ে যাওয়াই হলো এর কাজ। অর্থাৎ এখানে থেকে যে প্রতিবিম্ব গঠিত হলো, সেই প্রতিবিম্বটা এই স্নায়ুতন্তুর মাধ্যমেই মস্তিষ্কে যায়। তাহলে একটা ওমাটিডিয়ামে এখানে যে ছবিটা দেখানো হয়েছে তোমাদেরকে বোর্ডে, সেটা হলো একটা ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। হ্যাঁ, লম্বচ্ছেদ যদি আমরা করি একটা ওমাটিডিয়ামকে, তাহলে আমরা একটা ওমাটিডিয়ামের মধ্যে এই অংশগুলো দেখতে পাই। তাহলে আমরা এর প্রত্যেকটা অংশ যেরকম জানলাম, প্রত্যেকটা অংশের কাজ সম্পর্কেও আমাদের ধারণা হলো। তাহলে আমরা কি হলো যে আমাদের যে কথিত ঘাসফড়িং, সেই ঘাসফড়িংয়ের চোখ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবারে এর সঙ্গে চোখ অর্থাৎ দর্শনেন্দ্রিয়, এর সঙ্গে সম্পর্কিত যে বিষয়টা সেটা হলো যে কিভাবে দেখে, এর দর্শন কৌশল। এবারে আসি আমরা এর দর্শন কৌশল। দর্শন কৌশলে এটা হয় কি যে তোমাদেরকে এটা বলতে গিয়ে আমি একটু বলেছি যে এই যে আইরিশ পিগমেন্ট স্লিট আর রেটিনুলার পিগমেন্ট স্লিট, এগুলো আলোর তীব্রতার সাথে প্রসারিত বা সংকুচিত হয়। হ্যাঁ, তো প্রতিবিম্ব গঠন করে যেটা হয় যে কোনো একটা প্রাণী কোনো একটা বস্তুকে দেখে। তো আমাদের যে ঘাসফড়িং এর ব্যতিক্রম নয়, সেও প্রতিবিম্ব তৈরি করেই হলো কোনো বস্তুকে দেখে। তো ঘাসফড়িং বলা যায় যে মোটামুটি দ্বিবাচর প্রাণী। এরা ফসলের ক্ষেতে বা শাকসবজির ক্ষেতে এরা ঘুরে বেড়ায়, কাজে দিনের আলোতে এরা জিনিসগুলোকে দেখে। আবার
যখন পড়ন্ত বেলায়, বিকেল বেলায়, দিন শেষেও কিন্তু এরা প্রতিবিম্ব গঠন করতে পারে, প্রতিবিম্ব গঠন করে বস্তুকে দেখতে পারে। তো এদের যেহেতু অনেকগুলো ওমাটিডিয়াম, প্রায় 2000 ওমাটিডিয়াম, তো এরা কিন্তু আমাদের মতো, আমাদের যেমন শুধুমাত্র দুটা সরল চোখ আছে, এরপরেও আমরা দুইটা চোখ দিয়ে একসাথেই কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই। তো এদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, এদের এতগুলো চোখ থাকার জন্য এবং প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে প্রতিবিম্ব গঠন করার জন্য এরা প্রত্যেকটা ওমাটিডিয়ামে আলাদা আলাদা প্রতিবিম্ব গঠন করে। কিন্তু সুবিধার যেটা বিষয় সেটা হলো সমন্বয় করে তারা জিনিসটাকে দেখতে পায়। তো এরা তীব্র আলোতে যে প্রতিবিম্ব গঠন করে, তীব্র আলোতে মানে দুই ধরনের, এরা আসলে তীব্র আলো এবং মৃদু আলোতে দুই ধরনের প্রতিবিম্ব গঠন করে। তীব্র আলোতে যে ধরনের প্রতিবিম্ব গঠন করে সেটা হলো মোজাইক বা পজিশন ইমেজ বা প্রতিবিম্ব, আর একটা হলো যে মৃদু আলোতে, মৃদু আলোতে যে সন্ধ্যার সময় বা রাতের বেলা, বিকেল বেলা এরকম অল্প আলোতে যে প্রতিবিম্ব গঠন করে সেটা হলো সুপারপজিশন ইমেজ। তো এখানে আমরা এদের দর্শন কৌশলটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এরা দেখে। তাহলে এবারে আমরা আসি যে একটা ঘাস হরিণ, হ্যাঁ, ওমাটিডিয়াম দিয়ে, অর্থাৎ পুঞ্জাক্ষী, ওমাটিডিয়াম না, পুঞ্জাক্ষী দিয়ে সে কিভাবে তার হলো দর্শন কৌশল সে হলো করছে। তো ধরে নেই যে ABC এটা একটা বস্তু, হ্যাঁ, একটা বস্তু, আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছি তিনটা ওমাটিডিয়ামের ছবি এখানে আঁকা হচ্ছে, হ্যাঁ, তিনটা ওমাটিডিয়াম, একটা একটা। এখন আমরা জানি যে কি হয়, যে কোনো বস্তু থেকে নির্গত আলোক রশ্মি হয় লম্বভাবে যাবে, নয় তির্যকভাবে যাবে কোনো মাধ্যমের ভিতর দিয়ে। তো এই ABC যে বস্তুর বি জায়গাটাকেই ধরা হয়েছে যে এখান থেকে নির্গত আলোক রশ্মি, হ্যাঁ, আলোক রশ্মি। তার আগে একটু বলি, সেটা হলো যে আমরা এটা বলছি তীব্র আলোতে এ যেটা প্রতিবিম্ব গঠন করে। তো তীব্র আলোতে কি হবে, তীব্র আলোতে এর যে আইরিশ পিগমেন্সি আর যে এর রেটিনাল পিগমেন্সি দুটাই কিন্তু প্রসারিত হবে। প্রসারিত হওয়ার ফলে কি হবে, প্রসারিত হয়ে দেখো মোটামুটি দেখা যাচ্ছে যে আইরিশ পিগমেন্সি অনেক দূর প্রসারিত হয়ে গেছে, এটা হলো রেটিনাল পিগমেন্সি অনেক দূর প্রসারিত হয়ে মোটামুটি একটা পর্দা গঠন করে ফেলছে, এখানেও তাই পর্দা গঠন করে ফেলছে, অর্থাৎ প্রত্যেকটা ওমাটিডিয়ামকে পৃথক করে দিচ্ছে। সেই কারণে বলা হয় যে এই প্রতিবিম্বতে অর্থাৎ তীব্র আলোতে প্রত্যেকটা ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এবারে আসি আমরা প্রতিবিম্বের ক্ষেত্রে। এবারে হলো কি যে ABC বস্তু থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে। এখন এই বিন্দু থেকে যে আলোক রশ্মিটা নির্গত হচ্ছে লম্বভাবে যে আলোক রশ্মিটা হলো নির্গত হচ্ছে সেটা কর্নিয়ার মধ্য দিয়ে, তারপরে ক্রিস্টালাইন কোণের মধ্য দিয়ে এটা ক্রিস্টালাইন কোণ দ্বারা প্রতিষ্ঠিত হয়ে সরাসরি দেখো র্যাবডোমে চলে আসছে। এবার এখান থেকে যে আলোক রশ্মিটা তির্যকভাবে যাচ্ছে, হ্যাঁ, তির্যকভাবে যে আলোক রশ্মিটা নিঃসৃত হচ্ছে সেটা দেখো যে নিঃসৃত হওয়ার পরে সে আবার পাশের যে ওমাটিডিয়াম, হ্যাঁ, পাশের ওমাটিডিয়ামে প্রতিষ্ঠিত হচ্ছে ঠিকই, কিন্তু এর মাঝখানে যে ওই রঞ্জকের যে আবরণ দিয়ে পর্দা গঠন করা হয়ে গেছে সেটা দ্বারা শোষিত হয়ে যাচ্ছে, যার ফলে সে র্যাবডোম পর্যন্ত পৌঁছাতে পারছে না। একইভাবে যদি আমরা উল্টা দিকে ধরি যে এই পাশ থেকে আলোক রশ্মিটা নির্গত হচ্ছে, তির্যকভাবে যে আলোক রশ্মি নির্গত হচ্ছে সেটা এখানে এসে এই পাশের ওমাটিডিয়ামের যে হলো ক্রিস্টালাইন কোণ এখানে প্রতিষ্ঠিত হচ্ছে ঠিকই, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পরে সে আবার সেই পিগমেন্টের মাধ্যমে অর্থাৎ রঞ্জক আবরণীর মাধ্যমে শোষিত হচ্ছে, যার ফলে নির্গত হচ্ছে না। এখন একইভাবে আমরা বলতে পারি এ থেকে যে আলোক রশ্মিটা লম্বভাবে নিঃসৃত হচ্ছে বা নির্গত হচ্ছে সেটা র্যাবডোমে পৌঁছাচ্ছে। একইভাবে সি থেকে যে আলোক রশ্মিটা লম্বভাবে নির্গত হচ্ছে সেটাই শুধুমাত্র র্যাবডোমে পৌঁছাচ্ছে। এখান থেকেও যদি তির্যকভাবে দেওয়া যায় তাও দেখা যাবে যে পাশেরটার দ্বারা শোষিত হচ্ছে।
হ্যাঁ, পাশের মাটিডিয়ামে যে রঞ্জক পদার্থ সেটা দ্বারা শোষিত হচ্ছে, যার ফলে তীব্র আলোতে ঘাসফড়িং করছে কি একটা বস্তুর, ধরো এবিসি যে বস্তু, এই এ অংশের প্রতিবিম্ব গঠন করলো, বি অংশের প্রতিবিম্ব গঠন করলো, সি অংশের প্রতিবিম্ব গঠন করলো, অর্থাৎ আলাদা আলাদা ভাবে প্রতিবিম্ব গঠন করে। এই আলাদা আলাদা ভাবে ছোপ 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 আকারে প্রতিবিম্ব গঠন করে বলে এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব। মোজাইক প্রতিবিম্ব, এই মোজাইক প্রতিবিম্বের মাধ্যমে সে বস্তুকে স্পষ্ট দেখে, কিন্তু একই সাথে সম্পূর্ণ বস্তুকে সুন্দরভাবে দেখতে পারে না। প্রত্যেকটা অংশে সে স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে সমন্বয় করার মাধ্যমে সে তার দৃষ্টিটাকে সেখানে কাজ করে। এবারে আমরা আসি যে আলোটা যদি স্তিমিত হয় বা মৃদু হয় তাহলে কি দাঁড়াবে। এখন মৃদু আলোতে অর্থাৎ স্তিমিত আলোতে হবে কি, একইভাবে এই হলো আইরিশ পিগমেন্ট সিড আর রেটিনাল পিগমেন্ট সিড এই দুটাই কিন্তু সংকুচিত হবে। আইরিশ পিগমেন্ট সিড সংকুচিত হয়ে দেখা যাচ্ছে যে হলো ক্রিস্টালাইন কোন কোষের দিকে চলে যাচ্ছে, আবার রেটিনাল পিগমেন্ট সিড এটাও আবার সংকুচিত হয়ে দেখা যাচ্ছে যে ভিত্তি পর্দার দিকে চলে আসছে, যার ফলে এই অংশগুলো মোটামুটি ভাবে উন্মুক্ত। এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম এবিসি একটা বস্তু, এই বস্তু থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে, বি থেকে যে আলোক রশ্মিটা হলো নির্গত হচ্ছে, লম্বভাবে যে আলোক রশ্মিটা নির্গত হচ্ছে সেটা সরাসরি হলো কর্নিয়া দিয়ে ক্রিস্টালাইন কোণ দিয়ে প্রতিষ্ঠিত হয়ে সরাসরি র্যাবডোমে এসে পৌঁছাচ্ছে। এখন বি থেকে যে আলোক রশ্মিটা তীর্যক ভাবে নির্গত হচ্ছে সেটা আমার দেখো পাশে কর্নিয়াতে গিয়ে কর্নিয়ার মধ্যে দিয়ে ঢুকে পাশের যে ক্রিস্টালাইন কোণ এটা দ্বারা প্রতিষ্ঠিত হয়ে এই প্রতিষ্ঠিত আলোক রশ্মিটাও কিন্তু আবার এসে র্যাবডোমে মিলিত হচ্ছে। একইভাবে যদি উল্টা দিকে ধরি, বি থেকে যে আলোক রশ্মিটা হলো তীর্যক ভাবে নির্গত হলো, তীর্যক ভাবে নির্গত আলোক রশ্মি এই পাশে ওমাটিডিয়ামের হলো ক্রিস্টালাইন কোণ দ্বারা প্রতিষ্ঠিত হয়ে সেটাও কিন্তু প্রতিষ্ঠিত আলোক রশ্মি এসে এই র্যাবডোমে মিলিত হলো, যার ফলে এই স্তিমিত আলোতে এর করে কি যে একইভাবে এখান থেকেও যদি নির্গত হয় তাও দেখা যাবে পাশেরটা থেকে আসছে অনেকগুলো প্রতিবিম্ব, সম্পূর্ণ জিনিসটাই সে দেখছে, সম্পূর্ণ প্রতিবিম্বই গঠন হচ্ছে, কিন্তু একটার উপর আরেকটা, একটার উপর একটা। হ্যাঁ, এরকম যখন ইমেজগুলো একটার উপর একটা গঠিত হয় তখন সে জিনিসগুলোকে স্পষ্টভাবে দেখতে পারে না। প্রতিবিম্ব গঠিত হয় ঠিকই, কিন্তু স্তিমিত আলোকে প্রতিবিম্ব স্পষ্টভাবে দেখতে পায় না। তাহলে এই গেল আমাদের যে ঘাসফড়িং হলো তার ওমাটিডিয়াম দিয়ে অথবা পুঞ্জাঙ্কি দিয়ে কিভাবে সে উজ্জ্বল আলো এবং মৃদু আলোতে তার দর্শন কৌশল সম্পন্ন হয়। তাহলে এই বিষয়টা সম্পর্কে আমাদের অর্থাৎ এর যে আলোক সংবেদী অঙ্গ, এর যে হলো দর্শনেন্দ্রিয়, এই সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা হলো। আশা করছি তোমরা কিছুটা হলেও বিষয়টা বুঝতে পেরেছ। এখন এই বিষয়ে যদি প্রশ্ন হয় যে হ্যাঁ, প্রশ্ন দেখা যায় যে বিভিন্ন সালের প্রশ্নগুলো যদি দেখা যায় তাহলে এই বিষয়ে প্রশ্নের মধ্যে এরকম হতে পারে এরকম যে বা হলো 17 বা 19 সালে বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্ন দেখা গেছে। সেটা হলো যে এরকম হয়তো প্রশ্নটা দিল যে তোমার পঠিত যে বিষয়টা, পঠিত একটা বিষয় যে প্রাণী যেটা সর্ববৃহৎ, প্রাণী জগতে সর্ববৃহৎ যে পর্ব, সেই পর্বের অন্তর্ভুক্ত তোমার বইয়ের পঠিত প্রাণী, সেই প্রাণী সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম, পড়তে গিয়ে আমরা কিছু ধারণা পেলাম। এই গেল হলো উদ্দীপক, মোটামুটি এই গেল হলো উদ্দীপক। এবার প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন বিভিন্ন রকমই হতে পারে, তবে যদি আমরা ক খ গ ঘ ভাবে প্রশ্ন ধরি গেলে পরের প্রশ্ন এরকম যদি হয় যে ওমাটিডিয়াম কি, ঠিক আছে। এরপরে তোমাদেরকে প্রথমেই পড়তে গিয়ে বলছি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কিছু বিশেষ বৈশিষ্ট্য। সেই ক্ষেত্রে হতে পারে পরের প্রশ্নে যে হিমোসিল বলতে কি বুঝো,
হ্যাঁ, আবার গয়ের প্রশ্নে এরকম হতে পারে, সাধারণত গয়ের প্রশ্নে হলো ছবি আঁকতে দেওয়া হয়। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এর যে তোমার হলো উদ্দীপকে উল্লিখিত যে প্রাণীর কথা বলা হয়েছে তার যে দর্শন এককের হলো গঠন বর্ণনা করে, এরকম গয়ের প্রশ্ন হতে পারে। ক্ষয়ে দেখা গেল যে এই দর্শন কৌশল বলার জন্য এই ধরনের হয়তো প্রশ্ন হলো যে আলোক তীব্রতার উপর এর যে হলো ভাস্করিক যে দর্শন কৌশল প্রদর্শন করে সেটা তুমি বিশ্লেষণ করো। সেই ক্ষেত্রে এখন আমাদের উত্তরটা কি হবে? উত্তর যে ওমাটিডিয়াম কি, ওমাটিডিয়াম কি তোমরা একটু হলেও হলো বুঝলা। কি হলো যে ভাস্করিক যে দর্শন একক, এ যে দেখে তার একক যে কুঞ্জাক্ষীতে প্রায় 2000 এরকম প্রজাতির পেতে বিভিন্ন রকম আছে সংখ্যা, তার প্রত্যেকটা যে গঠন আলাদা আলাদা একক, এটা হলো ওমাটিডিয়াম। তো ওমাটিডিয়ামের কাজ কি? ওমাটিডিয়ামের কাজ হলো যে ওমাটিডিয়ামের যে বিভিন্ন অংশগুলো আছে এর মাধ্যমে বাহির থেকে মানে পরিবেশ থেকে নির্গত আলোক রশ্মি হলো এটা হলো চোখের মতো যেহেতু কাজ করে, কর্নিয়ার মধ্য দিয়ে এসে কর্নিয়া যে কোষ দিয়ে ক্রিস্টালাইন কোণ দ্বারা প্রতিসৃত হয়ে রাবডামে এসে তার প্রতিবিম্ব তৈরি করবে, এবং এই প্রতিবিম্বটা হবে কি যে এর যে স্নায়ুতন্তু আছে স্নায়ুতন্তু দিয়ে মস্তিষ্কে প্রেরণ করবে। এবারে ক্ষয়ের প্রশ্নে আমরা বলছি যে হিমোসিল বলতে কি বোঝে। হিমোসিল আর্থ্রোপোডা পর্বের জন্য খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। এই হিমোসিলটা কি? হিমোসিল হলো এটা হলো যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত হবে না, হ্যাঁ, মেসোডার্ম থেকে উদ্ভূত হবে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত বিহীন যে গহ্বর, এই গহ্বরটা কোথায় হবে? যে দেহপ্রাচীর আর পরিপাক নালী, দেহপ্রাচীর আর পরিপাক নালীর মাঝখানে যে গহ্বরটা, এবং এই গহ্বরটাকে অবশ্যই রক্তপূর্ণ গহ্বর হতে হবে। এরকম যখন বৈশিষ্ট্য সম্পন্ন হবে সেটা হলো হিমোসিল। এটা সাধারণত আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে দেখতে পাই, এছাড়া মোলাস্কা পর্বের প্রাণীতেও আমরা দেখতে পাই। আর্থ্রোপোডা পর্বের পতঙ্গের মধ্যে দেখা যায়, আর হলো চিংড়ির মধ্যেও এই ধরনের রক্ত সংবহনতন্ত্র আমরা লক্ষ্য করি। এরপরে 3 নম্বর যে মানে গয়ের যে কথাটা আমি বললাম যে দর্শন এককে চিহ্নিত চিত্র তোমরা আঁকো। হ্যাঁ, চিহ্নিত চিত্র তখন তোমরা বুঝেই নিবা যে ওমাটিডিয়ামের যে লম্বচ্ছেদের কারণ কি, যে লম্বচ্ছেদ যদি এটাকে করা যায় তাহলে একটা ওমাটিডিয়ামের কি কি অংশ আছে সবগুলোই আছে। এটা যদি আবার প্রস্থচ্ছেদ করো তাহলে আবার দেখবে এইটুকুন অংশ আসলো, তাহলে সবগুলো বোঝা গেল না। সেগুলো লম্বচ্ছেদের যে চিহ্নিত চিত্র, সেই চিহ্নিত চিত্রটা তোমরা অঙ্কন করবা। সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে বায়োলজিতে, হ্যাঁ, জীববিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু শুধু তুমি চিত্রটা তোমার যতই সুন্দর হোক না কেন সেটা মূল বিষয় না। মূল বিষয় যেটা, যে তুমি চিত্রটার সাথে তোমার চিহ্নিতকরণগুলো ঠিক থাকতে হবে, চিহ্নিতকরণ তোমার থাকতে হবে, এবং অবশ্যই তুমি কিসের চিত্র অঙ্কন করছো এই ছবির নিচে সেটা কিন্তু লেখা থাকতে হবে। তাহলে এই গেল হলো আমাদের গয়ের প্রশ্ন। এবার যদি আমরা ঘয়ের প্রশ্নে আসি, যে বিশ্লেষণ করতে বলছে যে মৃদু আলোকে, সেই ক্ষেত্রে কি হবে যে আমরা উত্তরটা দেওয়ার আগে প্রথমে একটু আমরা বলবো যে পুঞ্জাক্ষীটা কি জিনিস, ওমাটিডিয়ামটা কি জিনিস, এ কি ধরনের জায়গায় বিচরণ করে, কি ধরনের হলো প্রতিবিম্বের দরকার সেটা বলে এরপরে আমরা একদম স্পষ্টভাবে এরকম করে দুটা ছবি এঁকে যে এ উজ্জ্বল আলোকে কিভাবে প্রতিবিম্ব গঠন করছে আর স্ফীত আলোকে কিভাবে প্রতিবিম্ব গঠন করছে, এভাবে আমরা এটা হলো বর্ণনা করব। এই হলো এই ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়াও এই প্রশ্নেই হয়তো উত্তরটা এটাই হবে, আরেকটু হয়তো ভিন্নভাবে হলো তোমাদের সামনে এটা আসলো প্রশ্ন। সেই ক্ষেত্রে সবার আগে যেটা, যেহেতু সৃজনশীল প্রশ্ন যেভাবেই আসুক না কেন, তোমার আগে মাথাটা ঠিক রেখে আগে প্রশ্নটা দেখতে হবে, প্রশ্নটা দেখে তুমি সেটা উত্তরটা করবে। ধরো উত্তরটা এরকমই হলো, কিন্তু প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সেটা আরেকভাবে যদি হয় যে এরকম যে তুমি কারোর সাথে সবজি খেতে বেড়াতে গিয়ে তোমার ভাই একটা পতঙ্গ দেখলো,
সবুজ রঙের একটা পতঙ্গ দেখলো। এই পতঙ্গ দেখার পর তোমার মনে হলো যে হ্যাঁ, আমার পাঠ্য বইয়ে এরকম একটা পতঙ্গ আমি দেখেছি। এবার আমরা হলো উদ্দীপক এটা হলো। এবার প্রশ্নে আসি। প্রশ্ন যদি এরকম হয় যে পুঞ্জাক্ষী কি, তাহলে আমরা সেটার উত্তর দিলাম। হয় আসলো যে হিমলিঙ্গের কাজ উল্লেখ করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ যে হিমলিঙ্গ এর কাজগুলো কি। আচ্ছা, এবারে আসলো যে আগেটার মতনই যে উদ্দীপকে উল্লেখিত যে পতঙ্গটা দেখা গেল তার দর্শন গঠন। আগেরটাতে কিন্তু আমরা বলছি দেখো একই জিনিস। আগেরটাতে আমরা দেখলাম প্রশ্নটা যে চিহ্নিত চিত্র অঙ্কন করো, আর এখানে আমরা বলছি গঠন। সেই ক্ষেত্রে তুমি ছবিটা এঁকে তার গঠনগুলো মানে অর্থাৎ প্রত্যেকটা অংশের বর্ণনা তোমার দিতে হবে কাজ সহ। হ্যাঁ, এবার ভয়ের প্রশ্নে সুন্দরভাবে লক্ষ্য করা যাচ্ছে যে তুমি দুপুরবেলা বা দিনের বেলা সবজি খেতে গিয়ে যে পতঙ্গটা দেখলা, তোমার উদ্দীপকে উল্লেখিত যে পতঙ্গটা তুমি দিনের বেলা দেখলা তার দর্শন কৌশল। হ্যাঁ, বিষয়টা মাথায় রেখো। এবার দর্শন কৌশল বলতে গিয়ে তোমাকে কি বলতে হবে যে এর উজ্জ্বল আলোতে কি ধরনের প্রতিবিম্ব গঠন করবে। তখন কিন্তু আমাদের এই স্মিত আলোতে প্রতিবিম্ব গঠন বলার কোনো দরকার নেই। আমরা প্রশ্ন অনুসারে উত্তর দিব যে হ্যাঁ, সবজি খেতে, যে তুমি সবজি খেতে সে দুপুরবেলা গেছে এবং উদ্দীপকে উল্লেখ আছে যে উজ্জ্বল আলোতে সে গেছে। কাজে উজ্জ্বল আলোতে যে সে ঘাস ফড়িং দেখছে, সেই ঘাস ফড়িং এইভাবে অর্থাৎ অ্যাপোজিশন বা মোজাইক যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব সে হলো গঠন করছে। তাহলে তোমরা কিছুটা হলো এই বিষয়টা খেয়াল রেখে উত্তরগুলো করবা। হ্যাঁ, উত্তরগুলো যখন তুমি করবা তখন মনে রাখবা যে আমাকে প্রশ্নটা দেখে প্রশ্ন অনুসারে তার উত্তরগুলো করতে হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, সময় যদিও নির্দিষ্ট তবুও একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরগুলো করতে হবে। হ্যাঁ, তো হিমোলিম্ফের কথা বললাম যে হিমোলিম্ফটা আসলে কি জিনিস। যেহেতু হিমোসিল এর রক্তপূর্ণ, এর রক্তটার নামই হলো হিমোলিম্ফ। এই হিমোলিম্ফে কিন্তু ঘটনা যেটা সেটা হলো যে হিমোসাইট থাকে, এখানে হলো হিমোগ্লোবিন থাকে না, অর্থাৎ এই রক্ত বর্ণহীন। হ্যাঁ, এই হিমোসাইট থাকবে। আর এগুলোর কাজটা কি হবে? কাজ হলো খাদ্যের সার অংশ, রক্তের যে কাজ খাদ্যের সার অংশ বহন করা। শুধুমাত্র রঞ্জক পদার্থ অর্থাৎ হিমোগ্লোবিন থাকবে না, কারণে এ শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এই রক্তটা। হ্যাঁ, শ্বসনের কোনো কাজ নেই, অর্থাৎ অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারবে না। তাছাড়া বাকিগুলো যেমন খাদ্যের সার অংশ নিয়ে যাওয়া, তারপরে হলো কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, এগুলো সঞ্চিত করে রাখা, বিভিন্ন রকম হরমোন পরিবহন করা, এই কাজগুলো এর দ্বারা সংগঠিত হবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা ঘাস ফড়িংয়ের প্রাণী জগতে তার অবস্থান সম্পর্কে জানলাম। আর্থগোডা পর্বের প্রাণী সম্পর্কে একটু ধারণা আমরা নিলাম। এরপরে এর যে দর্শন এককের গঠন প্লাস এর কাজগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এবারে এর কিভাবে এর দর্শন কৌশল সম্পন্ন করে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আশা করি তোমরা হলো উপকৃত হবে। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে সবাই সুস্থ যেন থাকি আমরা এই দোয়া করে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।